গণপরিবহনে নারীদের নানান রকম হয়রানির অভিজ্ঞতা আছে। এটা শুরু হলো, এটার সংখ্যা অচিরেই আরো বৃদ্ধি পাবে এবং আমাদের নারীরা খুবই এফিসিয়েন্টলি অত্যন্ত বড় কতগুলো বাস, এর মধ্যে ডাবল ডেকারও আছে, সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে ধীরে ধীরে এগুলো ইলেকট্রিক বাসে কনভার্ট করা হবে, মানে এগুলো তো আছেই, সাথে সাথে ইলেকট্রিক বাস এখানে যুক্ত করা হবে। আমরা জ্বালানি খাত নিয়ে পরে কথা বলছি, কারণ জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপরে এখনো সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না। সেই ব্যাপারে আমাদের অনেক হয়তো ইমোশন আছে ফ্যাক্টরিগুলোর, আমার নিজেরও আছে। আমি এই ধরনের একটা ফ্যাক্টরিতেই জন্মেছি, বড় হয়েছি, কর্ণফুলী পেপার মিলস। সো এগুলো লস যখন দেয়, এইটার ভর্তুকি জনগণের টাকাতেই হয়। সুতরাং এই ফ্যাক্টরিগুলো বন্ধ রাখাও যেমন ঠিক না, একই সাথে ক্রমাগত ভর্তুকি দিয়ে চালিয়ে যাওয়াও ঠিক না। সুতরাং এখন যে পথটা বেছে নেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিক পথ বলে মনে করছি। ঢাকা চারদিকে 8 লেনের সড়ক নির্মাণ করা হবে এবং সব নদী সংস্কার করা হবে বলে বলা হয়েছে। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা জনগুরুত্বপূর্ণ, আমরা প্রচুর আলোচনা করছি, সেটা হলো সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারি চালিত রিক্সা ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকায় বিশেষ করে শেখ হাসিনা পতনের পর ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো মহাসড়ক, প্রধান সড়কগুলোতে চলাফেরা শুরু করেছে। এতে সুবিধা যেমন আছে, এতে অসুবিধাও তৈরি হয়েছে। যানজট হচ্ছে, রিক্সা চালকদের ক্ষেত্রে এক ধরনের প্রশিক্ষণের অভাব আছে, এমনকি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলো কারিগরি দিক থেকে যথেষ্ট ঠিক আছে কিনা, এই ধরনের নানান রকম সমস্যা আছে। সরকার খুব দ্রুত এই ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, তারা কোথায় কতটুকু চলতে পারবে এবং এগুলোর মান সহ সবকিছু নিশ্চিত করা হবে। আমরা আশা করি এই ব্যাপারে একটা খুব ভালো শৃঙ্খলা তৈরি হবে খুব দ্রুতই। যখন 14,000 কোটি টাকার মতো টাকা মানুষের হাত ধরে বাজারে চলে যাবে, আমরা খেয়াল করবো দরিদ্র জনগোষ্ঠী, ধরলাম আমাদের অনেককে যদি 2,500 টাকা দেয়া হয়, আমরা অনেকে এই টাকাটা খরচ করব। আমাদের প্রায় সবাই রুমে উপস্থিত যারা আছেন, তাদের জীবন এই 2,500 টাকার উপরে ডিপেন্ড করেন। কিন্তু যে মানুষগুলোকে 2,500 টাকা দেওয়া হয়েছে, এই টাকাটা মুহূর্তে তারা বাজারে খরচ করবেন, এটা বুঝতে হবে। এটা একটা হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট আছে, হাই পাওয়ার মানি বলে, 4-5 গুণ ইম্প্যাক্ট তৈরি করবে। সো এই 14,000 কোটি টাকার ইম্প্যাক্ট 60-70 হাজার কোটি টাকা হবে। এটা যখন বাজারে খরচ হয়, এই টাকাটা যখন সার্কুলেট করে, এটা ডিমান্ড তৈরি করে এবং এটার উপরে ভিত্তি করে নতুন ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠিত হয়। সুতরাং আমরা আবারও বলছি, এটা শুধুমাত্র কাউকে ফ্রি কিছু টাকা দিয়ে দেয়া না, এটার হিউজ ইকোনমিক ইম্প্যাক্টও আছে যখনই নতুন কর্মসংস্থান তৈরি হয়ে যাবে এগুলোর সাথে জড়িত হয়ে। সুতরাং এটার খুব বড় প্রভাব থাকবে। আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। 2 বছরের মতো সময় ইন্টারিম সরকার ছিল, তারাও কি স্থলভাগে গ্যাস খোঁজার জন্য খুব চেষ্টা করেছেন? উত্তর হচ্ছে না। সৌভাগ্য তাদের, এই কথাটা একটু বলে রাখা ভালো, সৌভাগ্য তাদের তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি। আমি একটা তথ্য আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করতে চাই। প্রতি ইউনিট, আমি গতকাল এটা চেক করেছি, প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময়ে ছিল $12 থেকে $14। এই মুহূর্তে ওটা $24। এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে, এই সম্ভাবনা আছে। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন, এখন হচ্ছে কেন, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। এই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। এটা আমরা জানি না আসলে কোন দিকে যাবে। ইউরোপ আমি আগেও একদিন বলেছি, ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপ এলএনজির উপর ডিপেন্ডেন্ট হতে শুরু করেছে, কারণ সে রাশিয়া থেকে নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস নিতে চাইছিল না, কারণ ওর সাথে যুদ্ধ আছে। তো তারা বিরাট ক্রেতায় পরিণত হয়েছে, প্রচুর টেন্ডার হচ্ছে, কিন্তু যে রেট বলা হচ্ছে সেই রেট অনেক হাই। আমি আবারও বলছি, মানে 2/3 মতো খরচ বেড়ে গেছে, 66-70% বেশি দামে এলএনজি আনতে হচ্ছে এবং ক্রাইসিসের কারণে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। এখন সরকারকে এই ডিসিশনটা নিতে হবে। তারা এ কারণেও লাকি যে ওই সময় একটা যুদ্ধ হয়নি। আরেকটা কথা খুব জরুরি, ইন্টারিমের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা ওনাদের দোষ না। একটা স্বল্পমেয়াদী সরকারের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড সবসময় কিছুটা কম থাকে, ফলে ওই সময় এনার্জির ডিমান্ডও তুলনামূলকভাবে কম ছিল। এখন একটা নতুন নির্বাচিত সরকার এসছে, খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা চাইবেন ইনভেস্ট করতে, সেই চাপের জায়গাটাও আছে। আর আমি এটা উড়িয়ে দিচ্ছি না যে ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয়নি, আমি এটা উড়িয়ে দিচ্ছি না। একটা সরকার আমাদের মতো দেশে
মোটা দাগে কিছু অদক্ষতা, কিছু সমস্যা থাকতে পারে, সেটা আমরা অ্যাকনলেজ করি, সেটা করতে পারি। কিন্তু আমি বলবো যে মূলত যুদ্ধটাই, এফএসআরইউ ধরুন কিছু হলো না, যে দামে গ্যাস আসছে, যদি কদিন পরে এটা 30-এ গিয়ে থাকে দ্বিগুণ দামে, তাহলে আমরা কত টাকা আসলে ভর্তুকি দিতে পারি? এবং প্রতিটা বৈদেশিক মুদ্রায় কেনা হচ্ছে, আমাদের রিজার্ভের প্রশ্ন আছে, সেই চ্যালেঞ্জগুলো তো তাদের ছিল। আমরা যখন সংকটে পড়ে যাই, এই সংকটটা কি কারণে হয়েছে সেটা আমাদের প্রত্যেকের জীবনকে কিন্তু টাচ করে। আমি যারা বাড়িতে আছি, একটু গরম লাগছে, লোডশেডিং হচ্ছে, তার চাইতে যিনি শিল্পের মালিক, তার ব্যাংক ঋণ আছে, তার বেতন দিতে হয়, একটা ছোট দোকান যে ফটোকপি করে, তার ফটোকপি করা বন্ধ হয়ে থাকছে। আমি সিএনজি স্কুটার ড্রাইভারের সাথে কথা হয়েছে যে তিনি সারা রাত থেকে কোনোভাবে গ্যাস পাচ্ছেন। সো এই অস্থিরতার একটা সম্ভাবনা আছে। আমি আবারও বলি, যতই বলি না কেন দোষ আমাদের না, ইট ইজ ফ্যাক্ট, কিন্তু মানুষের তো কষ্ট হচ্ছে, মানুষের জীবিকায় টান পড়ছে। সো এই ঝুঁকি তো থাকে, এই ঝুঁকি থাকে, সেই কারণেই সরকার এই নিরাপত্তার ব্যবস্থাগুলো প্রয়োজনে নেবে।